ভারতের গণতন্ত্রের আসল চেহারাটা যদি বুঝতে হয় তাহলে অনেক সময় গোটা দেশের দিকে না তাকিয়ে একটা মাত্র নির্বাচনকে ব্যবচ্ছেদ করলেই আসল ছবিটা বেরিয়ে আসে। আজ আমরা ঠিক সেটাই করব। আমাদের ধরবিনের তলায় থাকছে হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্র। দেখব এর ভেতরের আসল গল্পটা কি। চলুন শুরু করা যাক। মানচিত্রে দেখুন, এই হল হাওড়া দক্ষিণ, পশ্চিমবঙ্গের বুকে এমন একটা জায়গা যেখানে শহর আর গ্রাম মিলেমিশে একাকার। আর ঠিক এই কারণেই এখানকার রাজনৈতিক সমীকরণগুলো বেশ জটিল আর ততটাই ইন্টারেস্টিং। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু এটাই। আজকের এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা এখানকার ভোটারদের চিনব, তাদের পরিচয় জানব, তারপর শুনব তাদের রোজকার জীবনের সমস্যার কথা। এরপরে আমরা দেখব সংখ্যা আর ডেটা কি বলছে, কিভাবে রাজনীতির হাওয়া বদলে গেল। সেখান থেকে আমরা চলে যাব প্রচারের রণকৌশল আর জয়ের নীলনকশার গভীরে। আর সবশেষে বোঝার চেষ্টা করব যে এই একটা কেন্দ্র থেকে আমরা গোটা রাজনীতি নিয়ে কি শিখতে পারি। তো শুরু করা যাক একদম গোড়া থেকে। যে কোনো নির্বাচনের ফলাফল বুঝতে হলে সবার আগে সেখানকার ভোটারদের প্রোফাইল বোঝাটা খুব জরুরি। কারা এই হাওড়া দক্ষিণের মানুষ, তাদের সামাজিক পরিচয়টা কি? দেখুন, এখানকার জনসংখ্যার বিন্যাসটা বেশ বৈচিত্র্যময়। প্রায় ৭৩% হিন্দু ভোটার আর ২৬% মুসলিম। এর মধ্যেই আবার প্রায় ১৫% তফসিলি জাতির মানুষ আছেন, আর একটা বড় অংশ হলেন শ্রমিক শ্রেণী আর ওবিসি সম্প্রদায়ের। এই সংখ্যাগুলোই কিন্তু বলে দেয় এখানে জিততে হলে যে কোনো দলকে সব সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছতে হবে। কাজটা বেশ কঠিন। আচ্ছা, ভোটের সমীকরণ তো বোঝা গেল, কিন্তু মানুষ ভোটটা দেন কিসের ভিত্তিতে? এখানেই আসে দৈনন্দিন জীবনের সমস্যা আর তার থেকে তৈরি হওয়া ক্ষোভের প্রশ্ন, যাকে আমরা বলি ডেভেলপমেন্ট গ্যাপ বা উন্নয়নের ঘাটতি। চলুন সেটাই একটু গভীরে গিয়ে দেখি। তো প্রশ্নটা খুব সহজ। রাজনীতির বড় বড় কথার বাইরে সাধারণ মানুষের আসল চিন্তাটা কী নিয়ে? কোন জিনিসগুলো তাদের জীবনকে প্রতিদিন কঠিন করে তুলছে? প্রথম আর সবচেয়ে চোখে পড়ার মতো সমস্যা হল পরিকাঠামো। ভেবে দেখুন, রোজকার জীবনে ভাঙাচোরা রাস্তা, বছরের পর বছর ধরে ঝুলে থাকা একটা ব্রিজ, এগুলো শুধু যাতায়াতের সমস্যা নয়, এগুলো মানুষের মনে একটা গভীর হতাশা তৈরি করে। এর পরেই আসে আরেকটা বড় সমস্যা, বিশেষ করে বর্ষাকালে। এলাকার ড্রেনেজ সিস্টেম বা নিকাশি ব্যবস্থা এতটাই দুর্বল যে অল্প বৃষ্টিতেই চারদিক ভেসে যায়। বারবার বন্যার ফলে মানুষের ঘরবাড়ি, ব্যবসা সবকিছুর যে বিপুল ক্ষতি হয়, তা থেকে একটা তীব্র ক্ষোভ তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। আর ৩ নম্বর বড় সমস্যাটা হলো অর্থনৈতিক। একটা সময় এখানে অনেক কলকারখানা ছিল, কিন্তু এখন একের পর এক শিল্প বন্ধ হয়ে যাওয়ায় ভালো চাকরির সুযোগ প্রায় নেই বললেই চলে। এই অর্থনৈতিক অনিশ্চয়তা বিশেষ করে এলাকার যুব সমাজের মধ্যে একটা গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। মানুষের সমস্যার কথা তো আমরা শুনলাম, কিন্তু এই ক্ষোভ বা হতাশার প্রতিফলন কি ভোটের বাক্সে পড়ে? দেখুন, সংখ্যা কিন্তু কখনো মিথ্যে বলে না। আর হাওড়া দক্ষিণের ভোটের সংখ্যা এক নাটকীয় পট পরিবর্তনের গল্প শোনাচ্ছে। এখানেই আমাদের সংবিধান প্রত্যেক নাগরিককে মর্যাদার সাথে বাঁচার অধিকার দেয়, এবং সেই মর্যাদা অনেকটাই নির্ভর করে এই দৈনন্দিন সমস্যাগুলোর সমাধানের উপর। এই চার্টটা দেখুন, এটাই হলো আসল গল্পের কেন্দ্র। মাত্র ৫ বছরে কি অসাধারণ পরিবর্তন! ২০১৬তে যে সিপিএমের ভোট ছিল প্রায় ৩৯.৫%, ২০২১-এ সেটা ধসে গিয়ে দাঁড়ালো মাত্র ১২.৬%। অন্যদিকে বিজেপির ভোট ৮.৩% থেকে এক লাফে বেড়ে হল ৩০.৬%। আর তৃণমূল কংগ্রেসও নিজেদের ভোট শেয়ার বাড়িয়ে ৪৭.৮ থেকে প্রায় ৫৩.৯% নিয়ে গেল। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল ২০১৬ আর ২১ দুটো নির্বাচনে ভোটার টার্নআউট বা ভোটদানের হার প্রায় একই ছিল, প্রায় ৭৩.৫%। এর মানে কি? মানেটা কি দাঁড়ালো? খুব পরিষ্কার, খেলাটা নতুন ভোটারদের নিয়ে হয়নি, খেলাটা হয়েছে পুরনো ভোটারদের আনুগত্য বদল নিয়ে। সিপিএমের যে বিশাল ভোট ব্যাঙ্কটা ভেঙেছে, তার একটা বড় অংশ সরাসরি বিজেপির দিকে চলে গেছে, আর বাকিটা তৃণমূলের দিকে। রাজনীতির হাওয়া বদলের আসল কারণ এটাই। সংখ্যার খেলাটা তো আমরা বুঝলাম, কিন্তু পর্দার আড়ালে দলগুলো ঠিক কোন কোন বিষয়কে হাতিয়ার করে তাদের প্রচারের কৌশল সাজিয়েছিল? ভোটারদের মনের গভীরে থাকা কোন ক্ষোভগুলোকে তারা কাজে লাগাতে চেয়েছিল? আলোচনায় বারবার একটা শব্দ উঠে এসেছে, সিন্ডিকেট রাজ। এটা শুধু একটা রাজনৈতিক শব্দ নয়, এটা সাধারণ মানুষের মুখে মুখে ফেরা একটা গভীর ক্ষোভের প্রকাশ। স্থানীয় স্তরে দুর্নীতি, তোলাবাজি, কাটমানি, এই বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে যে তীব্র অসন্তোষ ছিল, সেটাই বিরোধী দলগুলোর প্রচারের মূল অস্ত্র হয়ে উঠেছিল। এর সাথে যোগ হয়েছিল আরও কিছু বড় ইস্যু,
যেমন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে আলোড়ন, ভোটের পরে হিংসার ভয় আর বেকারত্ব নিয়ে যুব সমাজের হতাশা। রাজনৈতিক স্ট্র্যাটেজিস্টরা খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছিলেন যে এই ইস্যুগুলোই শাসক দলের বিরুদ্ধে হাওয়া তৈরি করার জন্য সবচেয়ে কার্যকরী। তো মানুষের সমস্যা আর ক্ষোভগুলো তো চিহ্নিত হল, কিন্তু শুধু সমস্যা তুলে ধরলেই তো হয় না। একটা নির্বাচন জিততে হলে সেই সমস্যার সমাধানের একটা বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতিও দিতে হয়। কিভাবে সেই জয়ের নীল নকশাটা তৈরি হয়? একটা সফল নির্বাচনী কৌশলকে আমরা চতুর্মুখ মতবাদ বা 4 ফ্রন্ট স্ট্র্যাটেজির সাথে তুলনা করতে পারি। এর 4টে দিক আছে। প্রথমত, আগ্রাসন, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে একেবারে চাঁচাছোলা আক্রমণ। দ্বিতীয়ত, স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার জোরালো প্রতিশ্রুতি। তৃতীয়ত, উদ্ভাবন, প্রযুক্তির ব্যবহার করে প্রচারকে মানুষের একেবারে দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আর চতুর্থত, সুরক্ষা, বিশেষ করে নারী সুরক্ষার মতো একটা সংবেদনশীল বিষয়কে গুরুত্ব দেওয়া। আর এই কৌশলগুলোই তখন বড় বড় নক্কর প্রতিশ্রুতিতে পরিণত হয়। যেমন ধরুন, নদী আর নিকাশি ব্যবস্থার জন্য 500 কোটি টাকার প্যাকেজ, হাইওয়ে সারানোর জন্য 400 কোটি, বা সাকরাইলের নতুন শিল্প আর আইটি হাব তৈরির জন্য 300 কোটি। এই বড় সংখ্যাগুলো আসলে ভোটারদের মনে একটা বড় পরিবর্তনের আশা জাগায়। তাহলে হাওড়া দক্ষিণের এই একটা আসনের ব্যবচ্ছেদ থেকে আমরা বৃহত্তর রাজনীতি নিয়ে কি শিখলাম? চলুন শেষ পর্বে এই আলোচনার সারসংক্ষেপটা একবার দেখে নেওয়া যাক। মূল শিক্ষাটা হল, আজকের দিনে রাজনীতিতে জিততে হলে দুটো জিনিসের মেলবন্ধন ঘটানোটা অপরিহার্য। একদিকে ডেটা আর তথ্যের নির্ভুল বিশ্লেষণ, আর অন্যদিকে মাটির কাছাকাছি থাকা মানুষের আবেগ আর সমস্যাগুলোকে গভীরভাবে বোঝা। সংখ্যা আর অনুভূতি, এই দুটোকে একসুরে বাঁধতে পারলেই যেটা সম্ভব। এই যে ডেটা নির্ভর প্রচার, এখানেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। ভোটারদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের ক্ষেত্রে সম্মতি এবং গোপনীয়তার প্রশ্নটা খুবই জরুরি, বিশেষ করে ভারতের ডিপিডিপি ফ্রেমওয়ার্কের অধীনে। দায়িত্বশীল রাজনীতিতে এর গুরুত্ব অপরিসীম। এর থেকেই বোঝা যায় রাজনৈতিক প্রচারের ধরনটা একেবারে বদলে গেছে। আগের দিনে যেটা চলত অনুমানের ওপর ভর করে, এখন তার জায়গা নিয়েছে ডেটা অ্যানালিটিক্স। আগে সবার জন্য একটাই বার্তা দেওয়া হতো, এখন নির্দিষ্ট ভোটার গোষ্ঠীকে লক্ষ্য করে মাইক্রো টার্গেটিং করা হয়। আর শুধু মাঠের কাজ নয়, তার সাথে ডিজিটাল প্রচারও এখন সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, যখন প্রযুক্তি আর ডেটার মাধ্যমে প্রত্যেক ভোটারের চাহিদা, ক্ষোভ আর পছন্দকে এত নিখুঁতভাবে মাপা সম্ভব, তখন গণতন্ত্রের আসল ক্ষমতাটা কার হাতে থাকে? সেই রাজনীতিবিদের হাতে যিনি এই ডেটা ব্যবহার করে কৌশল তৈরি করছেন, নাকি সেই জনগণের হাতে যাদের তথ্যই এই সবকিছুর ভিত্তি? এটা আমাদের সবাইকে ভাবতে হবে। যদি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে নিজের নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai তে যোগাযোগ করুন, অথবা 08042041602 নম্বরে ফোন করুন। উদ্দেশ্য রাজনীতির ঊর্ধ্বে।